দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব কৃষিকাজে নানান সারের ব্যবহার এ বিষয়ে। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। ধন্যবাদ। আমরা তো আজকে রেখেছি যে বিষয়, সেটা হলো কৃষিকাজে সারের নানান ব্যবহার। তো প্রথমেই জানতে চাইব যে এই সার কি, মানে সার বলতে ঠিক আমরা কি বুঝবো? সার মানে হচ্ছে গিয়ে আমরা যেটা বেশিরভাগ আমাদের ফসলে বা আমাদের জমিতে দিয়ে থাকি, সেটা হচ্ছে গিয়ে আমাদের রাসায়নিক সার। এই রাসায়নিক সার বলতে আমরা বুঝতে পারছি যে কেমিক্যাল ফার্টিলাইজার। তো এই রাসায়নিক সার তৈরি হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি অথবা ইন্ডাস্ট্রিতে। সেখানে আমরা যে সারগুলো পেয়ে থাকি, যেটাকে আমরা রাসায়নিক সার বলে থাকছি, সেটাকে যখন আমরা মাটিতে প্রয়োগ করে থাকি, সেখানে দেখা যাচ্ছে মাটির মধ্যে পুষ্টিগুলো কিন্তু মাটি পেয়ে থাকে। বিভিন্ন রকমের পুষ্টি পেয়ে থাকে, যেমন নাইট্রোজেনযুক্ত পুষ্টি, ফসফেটিক যুক্ত পুষ্টি এবং পটাশযুক্ত পুষ্টি। এইগুলোই হচ্ছে আমরা রাসায়নিক সারের মাধ্যমে দিতে পারি। এই রাসায়নিক সার অনেক প্রকারেরই হতে পারে। যেমন আমরা কিছু রাসায়নিক সারকে বলে থাকি স্ট্রেট রাসায়নিক সার, যেটা হচ্ছে স্ট্রেট ফার্টিলাইজার, বা আরেকটি নাম হচ্ছে কমপ্লেক্স ফার্টিলাইজার, আর আরেকটি নাম হচ্ছে মিক্সড ফার্টিলাইজার। তো রাসায়নিক সারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে স্ট্রেট ফার্টিলাইজার, কমপ্লেক্স ফার্টিলাইজার, আর আরেকটি হচ্ছে মিক্সড ফার্টিলাইজার। তো এই স্ট্রেট ফার্টিলাইজার, এই রাসায়নিক সারের মধ্যে যেই উদাহরণগুলো রয়েছে সেগুলো হচ্ছে যেমন ইউরিয়া বা MOP মানে হচ্ছে মিউরিয়েট অফ পটাশ। যদি আমি কমপ্লেক্স ফার্টিলাইজার বা কমপ্লেক্স সার বলে থাকি, তার কিছু উদাহরণ হচ্ছে DAP মানে হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট বা অ্যামোনিয়াম ফসফেট। এগুলো হচ্ছে কমপ্লেক্স ফার্টিলাইজারের উদাহরণ। আর আরেকটি যেটা আমি বলছি সেটা হচ্ছে মিক্সড ফার্টিলাইজার, যেমন আমি নামটা বলে থাকি 10-26-26, যেটা এখন চাষি বন্ধুরা প্রচুর প্রয়োগ করছেন তাদের জমিতে, এবং 15-15-15 হতে পারে বা 17-10-15 হতে পারে। সেগুলো হচ্ছে বিভিন্ন কিন্তু আমাদের রাসায়নিক সারের ডোজ হয়ে থাকে। তো আমি যেটা প্রথম বললাম যে স্ট্রেট ফার্টিলাইজার, এবার স্ট্রেট ফার্টিলাইজার বলতে আমি কি বোঝাই, সেই রাসায়নিক সারটা হচ্ছে যেটা একটি মাত্র পুষ্টি মাটিতে প্রদান করতে পারে, সেটাকে আমরা স্ট্রেট ফার্টিলাইজার বলি। মানে এই ক্ষেত্রে গাছের প্রয়োজনীয় পুষ্টির মধ্যে একটাই মাত্র পুষ্টি এই সার থেকে পাওয়া যাচ্ছে, তাই তো? একদম।
যেমন আমি বলে থাকি ইউরিয়া, যেটা আমাদের নাইট্রোজেন মাটিতে পাওয়ার জন্য আমরা সবথেকে বেশি পরিমাণ প্রয়োগ করি, তো ইউরিয়াতে হচ্ছে 46% নাইট্রোজেন রয়েছে। আচ্ছা। নাইট্রোজেন ছাড়া এর মধ্যে কিন্তু আর কোনো রকম পুষ্টি কিন্তু পাওয়া যায় না। আমি যদি বলি MOP, যেটা হচ্ছে মিউরিয়েট অফ পটাশ, এর মধ্যে খালি 60% কিন্তু পটাশ পাওয়া যায়। এই পটাশ ছাড়া কিন্তু আর কোনো পুষ্টি কিন্তু এই সারটির মধ্যে পাওয়া যায় না। তো এই ধরনের সারগুলোকে আমরা বলে থাকি স্ট্রেট ফার্টিলাইজার। আর দ্বিতীয়টা আমি যেটা বলেছি কমপ্লেক্স ফার্টিলাইজার। কমপ্লেক্স ফার্টিলাইজার মানে হচ্ছে যে ফার্টিলাইজারের মধ্যে একটা বা একটার বেশি পুষ্টি পাওয়া যায়, সেটা হচ্ছে কমপ্লেক্স ফার্টিলাইজার। যেমন হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস যে কোনো একটা রাসায়নিক সারে থাকতে পারে, বা ফসফরাস পটাশ যে কোনো সারে থাকতে পারে, বা নাইট্রোজেন পটাশ, বা নাইট্রোজেন ফসফরাস, বা নাইট্রোজেন সালফার, এরকম ধরনের মানে প্রাইমারি নিউট্রিয়েন্টগুলো থাকতে পারে। তো এইগুলো হচ্ছে গিয়ে আমরা বলে থাকি কমপ্লেক্স ফার্টিলাইজার। আর আরেকটি যেটা আমি বললাম সেটা হচ্ছে মিক্সড ফার্টিলাইজার। যে কোনো দুটো ফার্টিলাইজার বা রাসায়নিক সারকে যদি আমি হাত দিয়ে মিক্স করে আমি যদি মাটিতে প্রয়োগ করি, সেটাকে আমি বলে থাকি মিক্সড ফার্টিলাইজার। এর তো একটা পরিমাণ থাকবে, কিছু একটা অনুপাত থাকবে তো। হ্যাঁ, যেমন কিছু আমরা দেখতে পারি যে রাসায়নিক ব্যাগের মধ্যে লেখা থাকে, ধরে নিন সব থেকে কমনটা আমি বলে থাকি 10-26-26। এই 10-26-26 মানে হচ্ছে গিয়ে 10 কেজি রয়েছে তার মধ্যে নাইট্রোজেন, 26 কেজি রয়েছে হচ্ছে ফসফেট, আর 26 কেজি রয়েছে হচ্ছে পটাশ। এই 10-26-26 মানে হচ্ছে NPK যে ডোজটা, সেটাই কিন্তু মানে ওই রাসায়নিক সারের ব্যাগের মধ্যে কিন্তু এরা দিয়ে থাকে। আচ্ছা, আপনি শুরুতেই যে সার কাকে বলে যেটা বললেন আর কি, আমরা যেটা বুঝলাম, তো এই ক্ষেত্রে আপনি শুধু রাসায়নিক সারের কথাই বললেন, তো জৈব সারের কথাও তো আমরা শুনে থাকি। অবশ্যই সার বলতে আমরা অনেকগুলো প্রকৃতির আছে, যেমন আমরা রাসায়নিক সার বলে থাকি, জৈব সার বলে থাকি। তো এই জৈব সারটা হচ্ছে গিয়ে যে আমাদের যে ধরে নিন এই আমাদের যেখানে গরু বাছুর রাখি, সেখান থেকে যে আমরা বাই প্রোডাক্ট বা তাদের যে মানে যে জিনিসগুলো যেরকম গোবর বলতে পারি বা তাদের মূত্র বলতে পারি, সেইগুলো হচ্ছে কি যখন আমরা বা তাদের বেঁচে থাকা যে খাওয়াগুলো, যেটা আমরা বলে থাকি লিটার, অতিরিক্ত খাবারগুলো, সেগুলো আমরা একটা জায়গায় জড়ো করে সেখানে কিন্তু আমরা একটা ফার্ম ইয়ার্ড ম্যানিওর বলে থাকি, যেটা হচ্ছে FYM জৈব সার আমরা বলে থাকি, সেটা আমরা তৈরি করতে পারি। বা আমরা এটাও দেখেছি যে আমাদের ঘরের থেকে যে সবজির যে খোলাগুলো থাকে বা ফলের যে খোসাগুলো থাকে, সেগুলোকে পচিয়ে আমরা কিন্তু এক ধরনের সার তৈরি করতে পারি, মানে বাড়ির আবর্জনা দিয়ে, যেগুলো হচ্ছে মানে ডিগ্রেডেবল, যেগুলো হচ্ছে গিয়ে আমরা তাড়াতাড়ি পচন করতে পারি, সেগুলোকে দিয়ে যে আমি একটা সার তৈরি করছি জৈব সার, সেটাকে আমি বলে থাকি কম্পোস্ট। আর আরেক রকমের জৈব সার যদি আমি বলে থাকি, সেটা হচ্ছে কেঁচোর মাধ্যমে তৈরি হয়, যেটাকে আমি বলে থাকি ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচো সার বলে বলা হয়। তো এই জৈব সারের অনেকগুলো ভাগ আছে, যার মধ্যে আমি একটু আগে বললাম যে একটা FYM ফার্ম ইয়ার্ড ম্যানিওর বলা হয়, আরেকটাকে বলা হয় কম্পোস্ট, আরেকটাকে বলা হয় ভার্মি কম্পোস্ট, আর আরেকটি মূলত আরেকটি প্রকারের আছে, সেটা হচ্ছে গিয়ে সবুজ সার। আমরা কিছু মানে ফসল আছে তাদেরকে ভালো করে পরীক্ষা করে দেখতে পারছি যে তারা হয়তো সবুজ সার হিসাবে প্রয়োগ হতে পারে। তো এই ধরনের জৈব সারগুলো কিন্তু মাটিতে আমরা প্রয়োগ করতে পারি। দেখুন, সার প্রয়োগ করার একটা কারণ আছে যে মাটির মধ্যে কিন্তু যত রকম পুষ্টি দরকার গাছের, সবগুলোই কিন্তু পাওয়া যায়। তো আমরা কেনই বা বাইরের থেকে জৈব সার বা রাসায়নিক সার দিতে যাব? একদমই, মানে এর প্রয়োজনীয়তাটা কি যদি একটু খুলে বলেন। হ্যাঁ, ধরে নিন আমরা যখন চাষবাস করছি, আমাদের প্রচুর ফসল লাগানো হচ্ছে জমিতে, সেখানে আমরা আগে কি করতাম যে একই ফসল লাগাতাম বারে বার, কাটার পরে আবার কিছুদিন জমিকে রেখে দিতাম, সে কিছুদিন মানে সে জিরিয়ে নিয়ে আবার সে দ্বিতীয়বার আমরা তার মধ্যে ফসল লাগাতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যেহেতু আমাদের জমিটা খুব লিমিটেড হয়ে গেছে, মানে ল্যান্ড লিমিটেশন এসছে, জমির কিন্তু মানে পরিমাণটা কমে এসেছে। তো যে পরিমাণ আমাদের কাছে জমি আছে, সেই চাষের জমির মধ্যে অফুরন্ত ফসল লাগানোর জন্য মাটির মধ্যে বছরের পর বছর কিন্তু দেখা যাচ্ছে পুষ্টির অভাব দেখা গেছে। কেন, যখনই একটা গাছ বড় হচ্ছে, সে কিন্তু 17টা তার এসেনশিয়াল নিউট্রিয়েন্ট সে নিচ্ছেই, কিন্তু এর ছাড়াও একটা ফসলের গায়ে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে।
টোটাল আমি বলতে পারি 90টা পুষ্টি একটা গাছের মধ্যে থাকে, কিন্তু মাটির থেকে 17টা এসেনশিয়াল কিন্তু প্রত্যেকবারই কিন্তু প্রত্যেকটা গাছ, সে আগাছাই হোক বা আমাদের মূল ফসল গাছ হোক, সেগুলো কিন্তু প্রত্যেকটাই নিউট্রিয়েন্ট কিন্তু পরিমাণ মতো নিয়ে চলেছে। তো মাটি কত বছর এটাকে দিয়ে যেতে পারবে। তো একটা সময় দেখা যাচ্ছে যে ফসলগুলোকে আমরা লাগাচ্ছি তার মধ্যে বিভিন্ন রকমের কিন্তু উপদ্রব দেখা যাচ্ছে। সে হয়তো কোনো পুষ্টির অভাবে সে কিন্তু গাছটা হয় ফলন দিতে পারছে না, বা শুকিয়ে মারা যাচ্ছে, বা অন্যরকম অনেক রকমের সিমটম সে কিন্তু দেখাচ্ছে। তো এই জন্য আমরা এই পুষ্টির অভাবেই দেখা দিচ্ছে, তাই তো? একদম। তো এই জন্য হচ্ছে আমরা যদি মাটির মধ্যে সেই পুষ্টিগুলোকে না ফিরিয়ে দিতে পারি, আমরা কিন্তু ভালো ফসল কোনোদিনই তৈরি করতে কিন্তু পারবো না। আচ্ছা। তো আমরা এই জন্য জৈব সার দিতে পারি এবং রাসায়নিক সার দিতে পারি। জৈব সারের একটা সমস্যা কি হয়, যে জৈব সার আমরা প্রচুর পরিমাণে মাটির মধ্যে প্রয়োগ করলে অল্প পরিমাণ পুষ্টি কিন্তু মাটি পায়। কিন্তু যদি রাসায়নিক সার আমরা অল্প পরিমাণে দিই, তাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি মাটি পেয়ে থাকে। যেমন আমি যদি বলি কেঁচো সার কিন্তু মাত্র 0.5% নাইট্রোজেন মাটিকে প্রদান করে থাকে। কিন্তু আমি যদি সেখানে ইউরিয়া, যেটা রাসায়নিক সার প্রয়োগ করি, দেখা যাচ্ছে সেখান থেকে 46% নাইট্রোজেন কিন্তু মাটি পেয়ে থাকে। তো অল্প পরিমাণ রাসায়নিক সার কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি মাটিকে প্রদান করতে পারে। তো এই জন্য আমরা কিন্তু এই জৈব সার বা রাসায়নিক সারের প্রয়োগ কিন্তু আমাদের খুবই দরকার মাটিকে সুস্থ এবং ভালো ফলন প্রদান করার জন্য। আচ্ছা, আপনি তো বললেন যে রাসায়নিক সারের প্রকার অনেক রকমই বললেন আর কি। তবু আরেকবার জানতে চাইবো যে কত ধরনের রাসায়নিক সার কৃষক বন্ধুরা ব্যবহার করেন বা ব্যবহার করা ভালো? রাসায়নিক সারের অনেকগুলো প্রকার আছে। যেমন আমরা বলে থাকি নাইট্রোজেনের মধ্যেই অনেকগুলো ফর্ম আছে, যেমন অ্যামোনিয়াকাল ফর্ম আছে। অ্যামোনিয়া ফর্মের মধ্যে যে রাসায়নিক সারগুলো বাজারে পাওয়া যায় তার বিভিন্ন নাম হচ্ছে, যেমন অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড। এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যেই অ্যামোনিয়ার মতন নাইট্রোজেনটা ফর্মে পাওয়া যাচ্ছে। যদি আমি দ্বিতীয় প্রকারের বলি, সেটা হচ্ছে নাইট্রেট ফার্টিলাইজার বা নাইট্রেট সার, যেটার কিছু উদাহরণ আমি বলছি, যেমন সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেট। এগুলো হচ্ছে সব নাইট্রেটযুক্ত নাইট্রোজেনাস সার। আরেকটি হচ্ছে যেটা আমরা সবথেকে বেশি আমাদের চাষি বন্ধুরা প্রয়োগ করে থাকে, সেটা হচ্ছে ইউরিয়া সার। কেন আমাদের দেশে মাটির মধ্যে কিন্তু এই নাইট্রোজেনের অভাব প্রচুর পরিমাণ দেখা যায়। এই জন্য যে সারটা আমরা প্রয়োগ করছি সেই সারটা যেন সবথেকে বেশি আমাদের নাইট্রোজেন প্রদান করতে পারে, সেজন্য কিন্তু আমরা ইউরিয়াকে বেছে নিয়েছি। অনেক ধরনেরই নাইট্রোজেন যুক্ত কিন্তু রাসায়নিক সার বাজারে পাওয়া যায়, কিন্তু চাষি বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইউরিয়াটাকেই নিয়েছে। কেন দেখা যাচ্ছে যে ইউরিয়ার মধ্যে 46% নাইট্রোজেন কিন্তু রয়েছে। আর যেটা হচ্ছে কি এক ধরনের অ্যামাইড রাসায়নিক সার, এটা কিন্তু গাছকে অ্যামাইড ফর্মে কিন্তু মাটির মধ্যে দেওয়া হয়, এবং এই অ্যামাইডটা মাটির মধ্যে ভেঙে তৈরি হচ্ছে নাইট্রেট। যে নাইট্রেটটা কিন্তু গাছ নিয়ে থাকে। এবং আরেকটি ধরনের নাইট্রোজেনাস ফার্টিলাইজার যদি আমি বলি, সেটা হচ্ছে অ্যামোনিয়াম অ্যান্ড নাইট্রেট, দুটোই এই রাসায়নিক সারের মধ্যে রয়েছে। যার একটি উদাহরণের নাম আমি বলি ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যান। এই ক্যানের একটা খুব কমন একটা নাম আছে, যেটাকে আমরা বলে থাকি কিষান খাদ। এই কিষান খাদটা হচ্ছে গিয়ে যে মাটির মধ্যে প্রচুর পরিমাণ অম্লতা রয়েছে, সেখানে কিন্তু আমি সেটাকে প্রয়োগ করতে পারি। তো এই ধরনের কিছু নাইট্রোজেন যুক্ত কিছু সার কিন্তু আমাদের রয়েছে। আর কিছু আছে যেমন ফসফেটিক রাসায়নিক সার, যার মধ্যে কিছু ওয়াটার সলিউবল হয়, যারা জলের মধ্যে তাড়াতাড়ি গুলে যায়, এবং কিছু আছে যারা জলের মধ্যে তাড়াতাড়ি গুলে থাকে না। তো যেইগুলো জলের মধ্যে তাড়াতাড়ি গুলে যায় তেমন কিছু ফসফেটিক রাসায়নিক সারের নাম হচ্ছে SSP, সেটা হচ্ছে সিঙ্গল সুপার ফসফেট। আরেকটি নাম বলছি TSP, ট্রিপল সুপার ফসফেট। এগুলো হচ্ছে গিয়ে জলের মধ্যে খুব তাড়াতাড়ি মিশে গিয়ে গাছ তাড়াতাড়ি কিন্তু ফসফরাস নিতে পারে। আরেকটি হচ্ছে যেটা আমি বললাম যে জলে তাড়াতাড়ি গলে না, ইনসলিউবল। এর কিছু উদাহরণ আমি বলছি, যেমন ডাই ক্যালসিয়াম ফসফেট DCP, আরেকটি নাম বলছি TCP, ট্রাই ক্যালসিয়াম ফসফেট। এগুলো হচ্ছে তাড়াতাড়ি কিন্তু জলে গুলে যায় না। তো এইগুলো কিন্তু গাছ একটু আস্তে আস্তে সেগুলোকে জমির থেকে নিতে পারে। আর তৃতীয় ধরনের যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে পটাশিক রাসায়নিক সার, যেটার উদাহরণ হচ্ছে গিয়ে MOP, মিউরিয়েট অফ পটাশ। এর কেমিক্যাল নাম হচ্ছে গিয়ে
KCl, যেটাকে আমি বলে থাকি পটাশিয়াম ক্লোরাইড, এবং আরেকটি নাম হচ্ছে গিয়ে পটাশিয়াম সালফেট, যেটা হচ্ছে K2SO4। তো এই পটাশিক সারের দুটো উদাহরণ হচ্ছে গিয়ে MOP, যেটা হচ্ছে KCl, আর একটা হচ্ছে SOP, সালফেট অফ পটাশ। তো এইগুলো হচ্ছে আমাদের নাইট্রোজেন, ফসফেটিক বা পটাশিক রাসায়নিক সারের বিভিন্ন উদাহরণ আমি দিলাম। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা আলোচনা করছি কৃষিকাজে নানান সারের ব্যবহার। এ বিষয়ে আলোচনা করছেন আমাদের সঙ্গে ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটি। আমরা তো এতক্ষণ আপনার থেকে শুনলাম যে সার কি, সার বলতে ঠিক আমরা কি বুঝবো, সারের প্রয়োজনীয়তা এবং রাসায়নিক সারের নানান প্রকার বা নানান ধরন। এবার একটু জানতে চাইব যে আপনি যেটা বলছিলেন যে জৈব সারের কথা, তো সেই জৈব সারের ধরন নিয়ে যদি একটু বলেন। জৈব সার অনেক রকমের আছে, যেমন হচ্ছে একটু আগে আমি বলেছিলাম যে সবুজ সার, যেটাকে আমরা ইংরাজিতে বলে থাকি গ্রিন ম্যানিওর। তো এই সবুজ সারের কিন্তু মানে প্রচুর পরিমাণ মানে অ্যাডভান্টেজ আছে, বা প্রচুর পরিমাণ কিন্তু আমাদের মাটি কিন্তু এর থেকে বেনিফিট পেয়ে থাকে। যেমন আমরা কিছু সবুজ সারের কিছু উদাহরণ দিয়ে থাকি, ধইঞ্চা, তারপরে হচ্ছে মটর গাছ, বারসিম বা কাউপি, এগুলো হচ্ছে গিয়ে সবুজ সার হিসাবে কিন্তু আমরা মাটিতে প্রয়োগ করতে পারি। এই সবুজ সারগুলোকে কি করতে হয়, যখন আমরা এই সারগুলোকে আমরা সিলেক্ট করি বা আমরা তাদেরকে খুঁজে নিয়ে আসি, তার কিছু ক্যারেক্টার আছে যে দেখে বুঝতে পারি যে এরা সবুজ সার, কেন প্রত্যেকটা গাছে কিন্তু সবুজ রঙের হয়। তো আমি কি করে বুঝবো যে এটা সবুজ সার হিসাবে প্রয়োগ করা যাবে? তো প্রথম হবে যে এর ক্যারেক্টারটা হচ্ছে যে প্রচুর পাতা হবে, এবং সেই পাতাগুলো অনেক বড় সাইজের হবে, এবং দেখা যাচ্ছে এই গাছের বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হয়। যেখানেই আপনি লাগাবেন খুব তাড়াতাড়ি কিন্তু এরা বেড়ে ওঠে। এই ধরনের কিন্তু প্রথম একটা ক্যারেক্টার হবে। দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে গিয়ে এদের হচ্ছে গিয়ে প্রচুর সংখ্যায় এরা বৃদ্ধি করে, এবং এদের পাতাগুলো বেশ মোটা প্রকৃতির থাকে, মানে সাকুলেন্ট, যেটাকে আমরা বলি মোটা পাতা, মানে পাতলা পাতা নয়, মোটা ধরনের পাতা হয়। এবং আরেকটি ক্যারেক্টার হচ্ছে গিয়ে যে কোনো মাটিতে আপনি লাগান, যতই হয় ওখানে অম্লতা রয়েছে, ক্ষারবরতা রয়েছে, বা মাটির বা জমিটা ঠিক মতন মানে একটা ভালো ফসলের জন্য তৈরি নয়, সেই জমিতেও কিন্তু এই ধরনের সবুজ সারগুলো কিন্তু বড় হয়ে উঠতে পারে। আর চতুর্থ যেটা আমি বলছি সেটা হচ্ছে যে সবুজ সারগুলো হবে, এরা কিন্তু ডালযুক্ত হবে গাছ, যেমন লেগুমিনাস ক্রপ, মানে এরা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ নাইট্রোজেন কিন্তু জমির মধ্যে ফিক্স করতে পারে। তো এই ধরনের মানে জৈব সারগুলোকে যদি আমি প্রয়োগ করতে পারি আমি আমার জমির মধ্যে, তো আমার কিন্তু যে নাইট্রোজেনগুলো কিন্তু আমার জমির মধ্যে ফিরে আসছে। তো এই কিছু ক্যারেক্টার দেখে আমি বুঝতে পারবো যে এই মানে ফসলগুলোকে আমি সবুজ সার হিসাবে কিন্তু প্রয়োগ করতে পারি আমার জমিতে। যেমন ধইঞ্চা গাছের যদি আপনি দেখবেন পাতাগুলো অনেক বড় বড় হয়, এবং একটু মোটা মোটা পাতা হয়। যে কোনো জমিতে আপনি ধইঞ্চা গাছ লাগাবেন, খুব তাড়াতাড়ি এরা বৃদ্ধি করবে, এবং দেখা যাচ্ছে যে ধইঞ্চাও কিন্তু একটা মানে ডাল জাতীয় ফসল। তো এই ধরনের ডাল জাতীয় ফসলগুলোকে যদি আমি জমির মধ্যে দিই, এই ফসলগুলো কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন দেবে, যেটা কি আমাদের মাটিতে কার্বন স্ট্যাটাসটাকেও কিন্তু বাড়িয়ে তুলবে। তো এই সবুজ সারগুলো কিন্তু মাটির মধ্যে প্রয়োগ করার কিন্তু একটা পদ্ধতি আছে, যে কিভাবে বুঝবো যে কোন সময় গাছটাকে কেটে আমি মাটির মধ্যে প্রয়োগ করব।
যখন দেখতে পারবো গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, যখনই তার ফুল আসতে শুরু করেছে, ফ্লাওয়ারিং স্টেজ যখন আসছে, তখনই বুঝবো যে গাছটা মোটামুটি ম্যাচিওর হয়ে গেছে। তখনই আমি কি করব, এই ধইঞ্চা গাছটা উদাহরণ যদি দিই, এই ধইঞ্চা গাছটা যখনই দেখবো ফুল আসছে, তখনই আমি গাছটাকে কেটে আমার জমির মধ্যে আমি কি করছি, পাতাগুলোকে দিয়ে ভালো করে আমার জমির মধ্যে ঢেকে রেখে দিচ্ছি। তো আস্তে আস্তে যত মানে পাতাগুলোর পচন হবে, তত কিন্তু আমার জমির মধ্যে কিন্তু পুষ্টিগুলো ফিরে আসবে। আচ্ছা, এইভাবে কিন্তু তাদের নাইট্রোজেনও বিল্ড আপ হচ্ছে এবং কার্বনও বিল্ড আপ হচ্ছে। তো এটা কিন্তু আমার সবুজ সারের কিন্তু একটা মূলত খুব ভালো একটা প্রয়োগ কিন্তু জমিতে দেখা যায়। এই সবুজ সার ছাড়াও যেটা আপনি বলছিলেন যে বাড়ির আবর্জনা বা অন্যান্য সমস্ত কিছু গবাদি পশুর আবর্জনা এই সমস্ত দিয়ে যে সারের কথা বলছিলেন, তো সেই সারের ব্যবহার বিধি নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, যেমন আমি কিছু বলতে পারি, আরও ধরনের সার আছে, যেমন আমি বলে থাকি কম্পোস্ট, যেটা হচ্ছে আমাদের বাড়ির থেকে যে আবর্জনাগুলো বেরোচ্ছে, যে সবজি বা ফলের যে খোসাগুলো বেরোচ্ছে, যেগুলো তাড়াতাড়ি পচন হয়, কোনো মানে কাগজের কিছু, নিউজ পেপারের কিছু আপনার বেরোলো, সেগুলো সব আপনি যদি একটা জায়গায় পচন করেন, সেই পচে যাওয়ার পরে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সেটা যদি আপনি জমিতে দিয়ে থাকেন, সেটাও কিন্তু জমিতে একটা জৈব সার হিসাবে কিন্তু কাজ করে। আরেকটি ধরনের যেটা হচ্ছে আমাদের যাদের আমরা গরু, বাছুর, মুরগি পুষছি, তো তাদের যে আমাদের যে গোবর পাচ্ছি বা তাদের মধ্যে যে মানে মূত্র পাচ্ছি, সেগুলোকে বা তাদের যে মানে পড়ে থাকা মানে বেশি খাওয়ার যেগুলো রয়ে থাকে, যেটাকে আমরা লিটার বলে থাকি, মানে একটা জায়গায় পচন করে সেটা মাটিতে যদি প্রয়োগ করি, যেটাকে আমরা বলি FYM, সেটার থেকেও কিন্তু প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট বা পুষ্টি কিন্তু মাটি পেয়ে থাকে। এটাতে দেখা যাচ্ছে যে খালি NPK মানে নাইট্রোজেন বা ফসফরাস বা পটাশ কিন্তু মাটি পাচ্ছে না, এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণ আমার মাইক্রোনিউট্রিয়েন্ট, যেগুলো যেমন আয়রন, জিঙ্ক, তারপরে বোরন, মলিবডিনাম, এগুলো কিন্তু অল্প পরিমাণ হলেও কিন্তু জমিতে পেয়ে থাকে, যেটা হচ্ছে রাসায়নিক সার থেকে কিন্তু পায় না। যদি আমি ইউরিয়া রাসায়নিক সার দিয়ে থাকি, সেটার থেকে কিন্তু খালি নাইট্রোজেনই মাটি পাচ্ছে, কিন্তু বাদবাকি পুষ্টিগুলো কিন্তু পাচ্ছে না। কিন্তু আজকে যদি আমি এই কম্পোস্ট বা এই ফার্মইয়ার্ড ম্যানিওর, যেটা আমি বললাম জৈব সারের মধ্যে, সেইগুলো যদি আমি মাটিতে প্রয়োগ করি, দেখা যাচ্ছে যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এছাড়াও যে সেকেন্ডারি নিউট্রিয়েন্ট যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, বোরন, মলিবডিনাম, এরা কিন্তু সবাই মাটির মধ্যে কিন্তু মানে যোগ হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি যে এই রাসায়নিক সার থেকে কিন্তু এই জৈব সার প্রয়োগে মাটি কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি পাচ্ছে। রাসায়নিক সার দিলে হয়তো গাছই খালি পুষ্টি পাচ্ছে, কিন্তু জৈব সার দিলে মাটিও পুষ্টি পাচ্ছে, সেই মাটির থেকে কিন্তু ফসলটাও পুষ্টি পাচ্ছে। আচ্ছা, আপনি যেটা বললেন যে সার আমরা প্রয়োগ করব কারণ মাটির পুষ্টি এবং গাছের পুষ্টির জন্য, একদম শেষের দিকে আমরা চলে এসেছি অনুষ্ঠানে, যদি একটু বলেন যে ছোট করে যে এই সার প্রয়োগের বিধিনিষেধ কিছু আছে কিনা। অবশ্যই কিছু বিধিনিষেধ তো আছেই, যেমন আমরা কিছু পদ্ধতিতে সার দিয়ে থাকি। আমরা যদি ইউরিয়া সার, যেটা আমাদের কৃষি বন্ধুরা দিয়ে থাকে জমিতে, তারা কি করে হাত দিয়ে ছড়িয়ে ইউরিয়া সারটাকে দিয়ে থাকে, সেটাকে আমরা বলে থাকি ইংরাজিতে ব্রডকাস্টিং, মানে হাত দিয়ে ছড়িয়ে দেওয়া, যাতে কি জমির মধ্যে সেই পুরো সারটা কিন্তু ভালোভাবে পড়ে যায়, তাতে কি মাটি সেটাকে নিয়ে গাছকে কিন্তু প্রদান করতে পারে। কেন, কিছুক্ষণ আগেই আমি বলেছি যে ইউরিয়া যে রাসায়নিক সারটা, সেটা অ্যামাইড ফর্মে হয়, গাছ কিন্তু নাইট্রোজেন অ্যামাইড ফর্মে নিতে পারে না। সে অ্যামাইড ফর্মে মাটির মধ্যে যে আমার জীবাণুগুলো রয়েছে, যেমন ব্যাকটেরিয়া রয়েছে, ফাঙ্গাস রয়েছে, এরা কি করছে, এই অ্যামাইড ফর্মের নাইট্রোজেনগুলোকে ওরা ভেঙে দিয়ে তৈরি করছে নাইট্রেট ফর্মের নাইট্রোজেনটা। এই নাইট্রেট ফর্মটাই কিন্তু গাছ বা আমাদের ফসল নিয়ে থাকে। তো এটা হচ্ছে কি আমার এই ব্রডকাস্টিং মাধ্যমে কিন্তু আমরা দিয়ে থাকি। কিন্তু যদি আজকে আমি ফসফেটিক কোনো রাসায়নিক সার দিতে চাই, যেমন SSP সিঙ্গল সুপার ফসফেট, তাকে যদি আমি হাত দিয়ে ছড়িয়ে দিই, তার কিন্তু একটা বিধিনিষেধ আছে, যে আপনি যদি SSP দিয়ে থাকেন তাহলে কি হবে, আপনি হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছেন, মাটিতে বিভিন্ন জায়গায় পড়ছে। এবার এই ফসফেটিক বা এই SSPর একটা মানে বিধি আছে, সেটা বিধিনিষেধটা কি হচ্ছে, যে যেখানেই পড়বে মাটির মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু আপনার কিছু আয়ন রয়েছে, যেমন আয়রন রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, এরা কি করছে, যখনই ফসফরাসকে ফ্রি মানে মুক্ত অবস্থায় পাচ্ছে, সেখানে কি করে এরা ফিক্স করে নেয়, যেটাকে আমরা বলি টাইট করে
ধরে নেয়। তো কি হচ্ছে, গাছ কিন্তু এই ফসফরাসগুলোকে আর নিতে পারছে না, তো সেখানেই মাটির মধ্যে আটকে থেকে যাচ্ছে এবং গাছ কিন্তু অপুষ্টিতে বিভিন্ন রকমের মানে সমস্যায় ভুগছে। তো এইগুলো কিন্তু আমরা যদি ফসফেটিক ফার্টিলাইজার আমরা জমিতে দিতে চাই, সেখানে আমাকে কি করতে হবে, ব্যান্ড প্লেসমেন্ট। ব্যান্ড প্লেসমেন্ট বলতে কি বোঝায়, যে গোড়ার কাছেই আমি কিন্তু ওই রাসায়নিক সারটাকে দিয়ে থাকবো, যাতে কি মাটি সেখানে ফিক্স করতে পারবে না। গোড়ার কাছে দিলে আস্তে আস্তে গোড়া সেটাকে নিয়ে গাছকে কিন্তু বা ফসলকে কিন্তু প্রদান করতে পারবে। কিন্তু আজকে যদি আমি ছড়িয়ে এই এসএসপিটা দিয়ে থাকি, তাহলে কি হবে, এই ফিক্সেশন প্রবলেমটা কিন্তু গাছকে বা ফসলকে কিন্তু মানে ভোগ করতে হবে। আরও কিছু পদ্ধতি আছে আমরা দিতে পারি আমাদের রাসায়নিক সারগুলোকে, যেমন হচ্ছে গিয়ে আমরা এরিয়াল অ্যাপ্লিকেশন। এখন আমরা দেখতে পাচ্ছি যে ড্রোন মানে খুব বেশি প্রয়োগ হচ্ছে, ড্রোন। তো এখন আমরা যেটা দেখে থাকি যে ড্রোন হচ্ছে গিয়ে ছবি নিচ্ছে, বিভিন্ন বিয়ে বাড়িতে ছবি নিচ্ছে ওপর দিকে, কিন্তু আমাদের কৃষি বিজ্ঞানে আমরা এই ড্রোনটাকে খুব ভালোভাবে প্রয়োগ করছি। যেমন দেখা যাচ্ছে ড্রোন মাধ্যমে আমাদের যে ফসলগুলো রয়েছে, ধরে নিন একটা আপনার আখের বড় একটা জমির মধ্যে আপনার মানে ফসল হয়েছে, আখের ফসল। তো আখ তো অনেক বড় হয়, সেখানে আপনি জমির ভেতরে ঢুকে আপনি কি করে সেখানে সার প্রয়োগ করবেন, বা আপনি কোনো রকম মানে আপনার কীট লেগেছে বা কোনো প্যাথোজেন লেগেছে, ব্যাকটেরিয়া বা ছত্রাক আপনার অ্যাটাক করেছে, আপনি কি করে সেখানে সেটাকে বাঁচাবেন ফসলগুলোকে। তখন কি দেখা যাচ্ছে যে এই ড্রোনগুলোর মাধ্যম দিয়ে সে কীটনাশকগুলো কিন্তু ওপর থেকে স্প্রে করা যাচ্ছে, যাকে আমরা বলে থাকি এরিয়াল অ্যাপ্লিকেশন। তো এই ধরনের পদ্ধতিগুলোতে দেখা যাচ্ছে যে আমার এই রাসায়নিক সার হোক বা এই মানে পেস্টিসাইড হোক, মানে যেগুলো ইনসেকটিসাইড বা পেস্টিসাইড, এগুলোকে কিন্তু আমার ফসলের মধ্যে আমি পৌঁছে দিতে পারছি। তো এই ফোলিয়ার অ্যাপ্লিকেশন আরেকটি পদ্ধতি, যেখানে আমরা গাছের ওপরে স্প্রে করি, যাতে কি কোনোভাবে মাটির সাথে কন্ট্যাক্ট না পায়। মাটির মধ্যে কন্ট্যাক্ট পেলেই হয়তো এই রাসায়নিক সারগুলো ফিক্স হয়ে বসে থাকবে। যেমন আমরা কোনো আয়রন ফার্টিলাইজার বা জিঙ্ক ফার্টিলাইজার বা কপার ফার্টিলাইজার, যেগুলো হচ্ছে কি আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট রাসায়নিক সার, সেগুলোকে যদি আমি দিতে চাই, সেগুলোকে আমরা মূলত ফোলিয়ার স্প্রে করে থাকবো। তো ফোলিয়ার মানে গাছের পাতার ওপরে আমরা কিন্তু স্প্রে করে থাকি। তো এটা হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে, ব্রডকাস্টিং বলুন, এরিয়াল অ্যাপ্লিকেশন বলুন, ফোলিয়ার স্প্রে বলুন, বা আপনি এই ব্যান্ড প্লেসমেন্ট, যে চারটি পদ্ধতি বললাম, এগুলো কিন্তু বিভিন্ন পদ্ধতিতে আমরা কিন্তু এই রাসায়নিক সারগুলোকে কিন্তু জমিতে প্রয়োগ করতে পারি। তাহলে সার প্রয়োগ করা কৃষিক্ষেত্রে সেটা একটা প্রয়োজনীয় ব্যাপার এবং গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা আজ শুনছিলাম কৃষি কাজে নানান সারের ব্যবহার এ বিষয়ে আলোচনা। এ বিষয়ে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আলোচনা করলেন ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটি। ম্যাটিক্স কৃষি পাঠশালা আজকের মতো আমরা এখানেই শেষ করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।